আমি আরেকটা থেকে আইছি আরেকটা চাকরি করছ না ভাই আমি আরেকটা থেকে আসছি আর আমি তবে আমি চিটাং মেডিকেল থেকে এসেছি আর আমি কম যে এই ম্যাথ এডুকেশন থেকে এইখানে এসে আমরা কিছুটা কনফিউশনে পড়ে যাই। আমাদের মনে হচ্ছিল যে রাস্তাটা হয়তো সামনে দিয়ে শেষ হয়ে গিয়েছে, কিন্তু যখন এই সাইকেল চালককে সাইকেল চালিয়ে যেতে দেখি তখন কিছুটা সাহস পেয়ে আমরা তার পেছন চলতে থাকি এবং কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি যে আসলে সিঁড়ির পেছন দিয়ে আসলে রাস্তা চলে গেছে, যেটা আসলে ওই পাশ থেকে দেখা যাচ্ছিল না। এটা একটা মাঠের পাশেই হচ্ছে কিছু গাছ। হ্যাঁ, রাস্তাটা অনেক সুন্দর। এখানে প্রচুর ঘাস এরকম ভ্যানের উপর তুলে রেখেছে, হয়তো গরুকে খাওয়ানোর জন্য। ফারুক মোনায়েম বলতেছিল যে ঘাস তো অনেক দেখলাম, কিন্তু এখনও গরু দেখতে পাইনি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে গরুর খামার দেখা, পর্যবেক্ষণ করা। এসব কথা বলতে বলতেই আমরা ওই রেশমবাড়ি দুগ্ধ সমবায় সমিতির যে বিল্ডিংটা, এখানে এসে পৌঁছি। এখানে ফারুক ওই তার মোটরসাইকেল স্ট্যান্ড করে, আর এখানে প্রথম আমরা হচ্ছে দুধ নেওয়ার যে কন্টেনার জারগুলো, এগুলো প্রথম দেখতে পাই। আর সিরাজগঞ্জের মধ্যে একটা উপজেলার একটা গ্রাম অঞ্চল যেখানে আসলে এতগুলো কন্টেনার, কিন্তু আমরা কিন্তু সিরাজগঞ্জ শহর, বেলকুচি বা আশেপাশের যে উপজেলাগুলোতে এরকমভাবে কখনোই দেখিনি, যে কারণে আমরা বেশ আশ্চর্য বোধ করছিলাম। আর ডান পাশ দিয়ে তো এইখান দিয়ে অনেক গরু বা একটা খামারি এলাকা তৈরি হয়ে গেছে, এগুলো নিয়েই কথা হচ্ছিল। এটা কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে থেকে যাবে, তাই না? ভিডিওর মধ্যে থেকে যাবে, তুমি পরবর্তীতে তুমি ডিসিশন মেক করতে তোমার সুবিধা হবে। এই আইডিয়াটা ভালো লাগছে আমার কাছে, যে মশারি পুরো ঘর মশারি দেওয়ার সম্পর্ক। আর এদিক দিয়ে ঘাসের মানে আবাদটা প্রচুর, প্রত্যেকটা বাড়ি একটা করে খামার, প্রত্যেকটা পাশেই গরু আছে। আবার এটা যে মানে বর্ষাকালে যে আসলে পানির নিচে থাকে, এটা বোঝা যাচ্ছে। মানে প্রত্যেকটা বাড়ি কিন্তু উঁচা। হ্যাঁ, এখানে রাস্তার লেভেল থেকে প্রায় 8-10 গরু মহিষ আছে। মোনায়েম আসলে এত উত্তেজিত ছিল যে এখানে গরুকেই সে মহিষ ভাবতেছিল। আর সে আমাদেরকে জোর করে আসলে এখানে নিয়ে আসছে, সে এগ্রো বিজনেস করবে, সেই জন্য এক্সপিরিয়েন্স নিতে চায়। আর তার কথা রাখতে গিয়ে আমাদের এরকম তীব্র ধুলা আর ঝড়ের মধ্যে পড়তে হয়েছে। মোনায়েমের অন্তত এতটুকু মাথায় রাখা উচিত যে তার জন্য তার বন্ধুরা আসলে কতটা স্যাক্রিফাইস করতেছে। আর এই পর্যায়ে আমরা অনেকটাই কাছাকাছি, রেশমবাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে দেখা যাচ্ছিল যে গরুর বাথানগুলো। মোনায়েম বারবার বলতেছিল ওই যে বাথান। হ্যাঁ, আমরা বেশ উত্তেজিত ছিলাম। আর একদম শেষ মুহূর্তে আমরা যে নদীর পাশে চলে আসছি, আর এখানকার রাস্তাটা অনেক সুন্দর, আপনারা দেখতেছেন। দোস্ত, এই নদীর নাম জানো নাকি? আর এরা আসলে মনে কি দুগ্ধ শিল্প বা এই সেক্টরটা যেন খুব মানে ভালো করে, এই জন্য রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, মানে যোগাযোগ ব্যবস্থা সুন্দর করে। আর এই নৌকাগুলোর মধ্যে দেখা যায় দুধ দিয়ে আসছে, দেখা যাচ্ছে কন্টেনারগুলো। এখন এই নদীটা আমাদের পার হতে হবে। নদীটা দেখে রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। এই কবিতার কথা মনে পড়ে গেল। সাথে সাথে মনে পড়ছে রবীন্দ্রনাথের চিঠির সংকলন ছিন্নপত্র বলি, আর সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম, যেখানে আসলে রবীন্দ্র স্মৃতি বিজড়িত বিভিন্ন এলাকা এবং রবীন্দ্রনাথের ব্যক্তিগত বিভিন্ন ঘটনা এখানে উল্লেখ ছিল। এইসব যখন ভাবছিলাম তখনই ফারুক তার মোটরসাইকেলে নৌকায় উঠে পড়লো, আর আমরা সবাই খুব আগ্রহের সাথে এই নতুনত্বকে বরণ করে নিচ্ছিলাম। সুন্দর একটা সিস্টেম আছে, তাই না? এই যে দড়ি দিয়ে বাঁধা, এই দড়িটা এনে চলে যেতে পারবে। এইদিকে একটা দড়ি, তুমি ভিডিও করো না, আর এইদিকে আরেকটা দড়ি। গাড়ি গরুগুলো সবটা নিয়ে আসতেছে, ওই যে কিছু লোক মাছ মারতেছে, সব একটু নিয়ে আসো না। আমরা সিরাজগঞ্জের বাসিন্দা হওয়ার পরে আসলে ভিডিও করো, পরে কথাই দিতে বুঝো না, তুমি তো বলি তো করো। তারপরে ভালো লাগলো, আমি ভাবছি যে মোটরসাইকেল নিয়ে যাইতেছি, ভাড়া বেশি নেবেন। ঠিক আছে, মানুষের উপকার। না, আমাদের সিরাজগঞ্জে এই জিনিসটা ভালো আছে। দূরে বাথানগুলোকে দেখা যাচ্ছিল, যেটা দেখে মোনায়েম আবারও অনেকটাই উত্তেজিত হয়ে পড়েছিল। আর ফারুক বলা করছিল শুধু এই অংশটুকুর ছবি যদি কাউকে দেখে জিজ্ঞাসা করা হয় যে এটা আসলে কোথায়, অধিকাংশ মানুষই এটাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা নেদারল্যান্ড বলে ভুল করবে।
আর একটা জিনিস এখানে উল্লেখযোগ্য যে এই গোচারণ ভূমিটা এমন একটা জায়গায় যে এর এক পাশে হচ্ছে নদী, হ্যাঁ, যে নদীতে পানির কোনো অভাব নেই, হ্যাঁ, আর এই যে চারণভূমিতে ঘাসেরও কোনো অভাব নেই। হ্যাঁ, তারপরেও এই ঘাসগুলো যেন দ্রুত বৃদ্ধি পায় বা প্রয়োজনীয় খোরাক পায়, যার কারণে এই পাইপগুলোকে ছোট ছোট ছিদ্র করে, হ্যাঁ, এই মাঠে পানির একটা বন্টনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আবার এখান থেকে দেখা যাচ্ছে যে কাকগুলোও হচ্ছে তাদের প্রয়োজনীয় তৃষ্ণা মেটাচ্ছিল। আমরা কিন্তু এই অংশে দূরেও একটা খামার দেখা যাচ্ছে, এখানে সামনেও এটা একটা খামার। আর এই খামারে যারা থাকেন, হ্যাঁ, তাদের খাওয়া দাওয়া কিন্তু তারা এখানেই করেন। এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বেশ অমায়িক। হ্যাঁ, আর এই অংশটুকু দেখে যেটা মনে হচ্ছে যে ওই ওয়েস্টার্ন মুভিগুলোতে যে খামারের যে একটা অংশ দেখানো হয় বা সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন যে গল্পগুলো আমরা পড়তাম, হ্যাঁ, ওইটার একটা ফ্লেভার আমরা পাচ্ছিলাম। হ্যাঁ, আর অলরেডি আমরা ফেরার পথ ধরেছি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বাঘাবাড়ি ঘাট। ছিল বাঘাবাড়ি বন্দর না, মানে এই জাহাজগুলোতে মনে হয় তেল আসে না, তেলগুলো ওই যে ওই পাশ থেকে পাইপের মাধ্যমে পদ্মা আছে, যমুনাও আছে না। একদম নতুন মানুষদের জন্য এটা ভালোই লাগবে, তবে আমি যেহেতু পতেঙ্গা দীর্ঘদিন থেকেছি সেই কারণে আমার কাছে তেমন নতুন কিছু মনে হচ্ছে না। আর সার্বিকভাবে ওই দূরে এখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, হ্যাঁ, যেটা যেই মাত্র পাস করে গেল। আর ব্যস্ততম একটি এলাকা, এখানে এই ব্রিজটাও বেশ ব্যস্ততম, এখান দিয়ে লোকজন বা গাড়ি করে সবসময়ই যাতায়াত করে। হ্যাঁ, এখানে কিছু দেখলাম যে ফসলের চাষাবাদও হয়েছে। বন্দরের একটা আলাদা কি জানি নাম আছে, একটা বাঘাবাড়ি আর একটা কি জানি নাম আছে। যাই হোক, এখন আমরা যাব বাঘাবাড়িতে অবস্থিত মিলভিটার ফ্যাক্টরি দেখতে। হ্যাঁ, আমরা আসলে ঈদের তৃতীয় দিন আসার কারণে এই ফ্যাক্টরিটার উৎপাদন বন্ধ ছিল, তারা ধোয়া বা অন্য বেসিক কিছু কাজ করছিলেন, যে কারণে সরাসরি উৎপাদন কার্যক্রম আমরা দেখতে পারিনি। খোলা থাকায় আমরা ভিডিও বা তাদের সাথে কথা বলেছি। এখানে দেখতেই পাচ্ছেন অনেক দামি এবং উন্নত ধরনের প্রযুক্তি তারা ব্যবহার করেছে। হ্যাঁ, টোটাল সেটআপটা বেশ জটিল বলেই আমার মনে হয়েছে। হ্যাঁ, এখানে এই যে এখানে মাখন প্রোডাকশন ইউনিট আছে, তারপর গুঁড়া দুধ প্রোডাকশন ইউনিট, তারপরে পাস্তুরিত তরল দুধ প্রোডাকশন ইউনিট, হ্যাঁ, আরও বিভিন্ন ইউনিট আছে যেগুলো কাজ সবগুলো সচল ছিল না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি যতটুকু পারা যায় তুলে নিয়ে আসার। বাঘাবাড়ি থেকে শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ি বা কুঠি বাড়ি কাছে হওয়ার কারণে আমরা এখানে আসছি। হ্যাঁ, যেহেতু এর আগেও আমরা এসেছি, কিন্তু এত কাছ থেকে আসলে না দেখে যেতে ইচ্ছে করলো না। এই বিজাতীয় সংস্কৃতি যেন ধ্বংস করে দেয়, বলো আমিন। আমিন। এখানে যেন ইসলামিক একটা কালচারাল সেন্টার গড়ে। এই জমিদার বাড়িতেই রবীন্দ্রনাথ তার জমিদারি কাজ পরিচালনা করার জন্য প্রায় 7 বছর অবস্থান করেছিলেন। আর সে সময়ই তিনি গীতাঞ্জলির কাজ এই জমিদার বাড়িতে থাকা অবস্থায় শুরু করেছিলেন। পোস্টমাস্টার, ফটিকের ছুটি গল্প এবং সোনার তরী সহ আরও বিখ্যাত কাজ তিনি এখানে বসেই করেছিলেন। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে ছিন্নপত্রগুলির যে চিঠিগুলো, যেটা হচ্ছে সত্যিকারের রবীন্দ্রনাথের ব্যক্তিগত চিন্তা, তার কাজ, তার ভাবনার বহিঃপ্রকাশ সেখানে ছিল। আর কোনো একটা বইয়ে বোধহয় আমি পড়েছিলাম যে রবীন্দ্রনাথ যখন এখানে ছিলেন তখন উন্নত জাতের বিভিন্ন গাভী তিনি বাইরের দেশ থেকে এখানে এনে স্থানীয় কৃষকদেরকে দিয়েছিলেন, যেটা হয়তো আমাদের এখন এই দুগ্ধশিল্পের উন্নতির জন্য এটা একটা ভালো ভূমিকা পালন করেছে। আর এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের ব্যক্তিগত হাতে আঁকা কিছু ছবি এবং তার বিভিন্ন জায়গায় ওঠা ছবি। আর এটা দ্বিতীয় তলায় আসলে সিসি ক্যামেরা ছিল, ছবি তোলার নিষেধ ছিল, যে কারণে আমরা খুব একটা এখানে আপনাদের দেখাতে পারছি না। আর এটা দোতলা থেকে আসলে বাইরের ভিউটা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটা বাইরে থেকে অ্যাস্থেটিক্যালি অনেক সুন্দর এবং অনেক নীরব, সাজানো গোছানো, কিন্তু আসলে এর চারপাশটা কিন্তু অনেক ব্যস্ত। হ্যাঁ, শাহজাদপুরে বিখ্যাত কাপড়ের বাজার কিন্তু আসলে এটার পাশেই অবস্থিত। হ্যাঁ, এটার শেষে আমরা আসলে এখন এরপরেই আমরা আসলে ঘাটনা ব্রিজ, হ্যাঁ, এটা আছে আমরা হচ্ছে যে ঘাটিনা উল্লাপাড়া ব্রিজ, হ্যাঁ, এটার উপর দিয়ে আসলে আমরা যাচ্ছি। এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের সলপের ঘোল খাওয়া। হ্যাঁ, আমরা অলরেডি সলপে চলে আসছি, ঘোল খাওয়াও শেষ। এখন যেটা দেখতে পাচ্ছি যে আসলে সলপের ঘোলের যে দোকানগুলো আছে ব্যস্ততম একটা এরিয়া, হ্যাঁ, তারা বিক্রির কার্যক্রম চলছে।
হ্যাঁ, এই দোকানগুলোতেই আসলে এই যে বড় বড় কন্টেনারে ওনারা বিভিন্ন ভাবে এইগুলো তৈরি করেন। আর এটা হচ্ছে সলভ স্টেশন। দেখেন বড় বড় ওই যে এই জারগুলোতে হচ্ছে তারা ঘোল নিয়ে যায়, দুধ নিয়ে আসে বা এরকম। আর বসে থাকতে থাকতে হঠাৎ ট্রেন চলে আসলো, যে কারণে এই অংশটারও ভিডিওটা নিয়ে নিলাম। আমরা সলভ থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে এখন আসি হচ্ছে ঝাটিবালাই। ঝাটিবালাইয়ের এই জায়গাটা একটু ঠান্ডা নিরিবিলি, এখানে একটা দোকানও আছে। আমরা হালকা নাস্তা প্লাস বসে একটু দেশ রাজনীতি নিয়ে কথা বলছিলাম। তারপর চলে আসলাম তিতাসগাতি। এই জায়গাটাও বেশ নিরিবিলি, ঠান্ডা একটা জায়গা। আমরা একটু এই টিউবওয়েলে অজু করে নিলাম। হ্যাঁ, কিছুক্ষণ বসে চারপাশটা একটু দেখলাম। হ্যাঁ, এর নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করলাম। তারপরেই আসলে আমরা রওনা হলাম। হ্যাঁ, এখন আমরা আছি হচ্ছে বেতুয়া মাদ্রাসা, রায়গঞ্জ। এটা রায়গঞ্জের অনেক বিখ্যাত পুরনো একটি মাদ্রাসা। হ্যাঁ, এখানে দেখছেন যে মাদ্রাসার শুরুর পাশে এখানে একটা কিন্তু বড় পুকুর আছে, লম্বা একটা জায়গা। আমরা যতটুকু শুনেছি এই মাদ্রাসাতেই মৌলানা মামুনুল হক বেশ কিছুদিন শিক্ষকতা করেছিলেন। আর এই পুকুরটা আমাদেরকে মুগ্ধ করেছে। পুকুরের পাশেই হচ্ছে একটা খেজুর গাছ, এখানে খেজুরও ধরেছে কিছু।